ওকে, আসসালামু আলাইকুম। আমরা দুর্যোগের চ্যাপ্টার 5 হলো দুর্যোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগের মধ্যে আমরা মনে হয় বন্যাটা দেখেছিলাম, যতটুকু আমরা পড়েছিলাম। মনে করি বন্যার সতর্কতা প্রদান করে কে? সতর্কতা প্রদান করে যে FFWRC, ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সেন্টার। এটা হলো BWDB, অর্থাৎ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড। এখানে একটা বিষয় দরকার, সেটা হলো সেচ প্রকল্প জানা। সেচ প্রকল্পগুলো বেসিক্যালি সাধারণত কৃষির জন্য, কৃষি বন্যা মোকাবেলা এগুলোর জন্য হয় সেচ প্রকল্প। আমরা কয়েকটা টার্ম শুনছি। একটা হলো ড্যাম। ড্যাম মানে হলো বাঁধ। একটা হলো ড্যাম, একটা হলো ব্যারেজ। ব্যারেজ মানে এটাও বাঁধ। তারপরে একটা হলো এমব্যাঙ্কমেন্টস। এটাও কিন্তু সুরক্ষা বাঁধ, এটাও বাঁধ। তিনটার মধ্যে পার্থক্য কি? এই ড্যাম যেটা, এটা হলো মানে সম্পূর্ণ বন্ধ করে দেয়। ড্যাম মানে হলো বন্ধ করে দেয়। আর ব্যারেজ হলো যেখান থেকে গেটের মাধ্যমে পানি ছাড়া, গেটের মাধ্যমে পানি নিয়ন্ত্রণ করা। এই পানি নিয়ন্ত্রণ করাটা হলো ব্যারেজ। আর এমব্যাঙ্কমেন্ট যেটা, এটা হলো যে মানে আপনার তীরে সুরক্ষা বাঁধ। অর্থাৎ দেখেন না, অনেক সময় জোয়ারের পানি যেন ঢুকতে না পারে, সেজন্য যে এমব্যাঙ্কমেন্টটা করে, অর্থাৎ একটা বাঁধের সৃষ্টি করে। তো সেচ প্রকল্প যেটা দেখি, যেমন একটা আছে জিকে প্রজেক্ট, আবার জেনারেল নলেজ না, কিন্তু আবার গোলকিপারও না। জিকে প্রজেক্ট মানে হলো যে আপনার গঙ্গা কপোতাক্ষ এই প্রজেক্টটা। এই গঙ্গা কপোতাক্ষ প্রজেক্ট এটা হলো 4টা জেলায়, যেমন মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া। নড়াইল। এটা 1958 থেকে করা হয়, 1958 থেকে 1962। আল্লাহ রে, ব্যথা করতেছে। একটা আছে মেঘনা ধনগোদা, এই ধনগোদা প্রজেক্ট, এটা হলো চাঁদপুরে, চাঁদপুর। আর একটা আছে ডিএনডি প্রজেক্ট, যেটা এখানে ডি মানে ঢাকা, এন মানে নারায়ণগঞ্জ। আর এই ডি মানে ড্যামরা, ঢাকা, নারায়ণগঞ্জ, ড্যামরা। এটা 2টা নদীতে করা হচ্ছে, বুড়িগঙ্গা, শীতলক্ষা। ডিএনডি প্রজেক্ট। এই বাঁধের ক্ষেত্রে আরেকটা আছে যে নলকূপ প্রজেক্ট, যেটা এটা সাধারণত হলো উত্তরবঙ্গে, দিনাজপুর, ঠাকুরগাঁও। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিকে প্রজেক্টের পরীক্ষা আসছে, এটা 43তম বা 44তম আসছে, এটা
জিকে প্রজেক্ট আসছে 44তম 45তম আসছে জিকে প্রজেক্ট, হ্যাঁ 45তম আসছে 45তমতে জিকে প্রজেক্ট আসছে না 44তমতে, যাই হোক একটা আসছে জিকে প্রজেক্ট। কিন্তু তিস্তা ব্যারেজ, যেটা তিস্তা, আমাদের ওগুলো কিন্তু ফারাক্কা ড্যাম না, ফারাক্কা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, এগুলো কিন্তু ড্যাম না। ড্যাম হলে একবার আটকে দেয়, সেটা একবার আটকে দেয়, ড্যাম বলবেন না, তিস্তা ব্যারেজ। এই তিস্তা ব্যারেজ এটা হয়েছে কিন্তু 1998-এ। এটা বেসিক্যালি 3টি জেলা ব্যাপী, 615 মিটার দৈর্ঘ্য, লেন্থ হলো 615 মিটার। এটা রংপুর, নীলফামারী, লালমনিরহাট, নীলফামারী, লালমনিরহাট, এই 3টা জেলায় এবং প্রায় 1,32,000 হেক্টর জমিতে, 1,32,000 হেক্টর জমি। এবং এর ফলে যেটা হয় যে কমপক্ষে 7টি জেলায় কৃষি প্রকল্পের জন্য, তিস্তা ব্যারেজ না সরি, তিস্তা সেচ প্রকল্প, সরি তিস্তা সেচ প্রকল্প, এবং এটা ওই তিস্তা ব্যারেজের সাথে রিলেটেড ব্যারেজ। তিস্তা ব্যারেজটা বাংলাদেশের মধ্যে, আর ডালিয়া পয়েন্ট যেটা ডালিয়া ব্যারেজ, এটা কিন্তু লালমনিরহাটের ওপার, ভারতের মধ্যে। তিস্তা সেচ প্রকল্প বা তিস্তা ব্যারেজ 7টি জেলায় উপকৃত হয়। 7টি জেলা কারা? 7টি জেলা হলো আপনার রংপুর বিভাগের মধ্যে দিনাজপুর ছাড়া সবগুলো, রংপুর বিভাগের মধ্যে দিনাজপুর ছাড়া সবগুলো। তাহলে কারা? রংপুর বিভাগে হলো আমরা পঞ্চকুড়ি, লালনীল, পঞ্চকুড়ি, লালনীল মানে পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, এই 4টা। এরপর রংপুর নিজে একটা, গাইবান্ধা, 6টা হলো, ঠাকুরগাঁও, এই 7টা। আবার বলবো পঞ্চকুড়ি, লালনীল, এই 4টা, পঞ্চকুড়ি, লালনীল মানে পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও একটা, 5টা, রংপুর নিজে একটা, গাইবান্ধা একটা। অর্থাৎ রংপুর বিভাগের মধ্যে দিনাজপুর ছাড়া সবগুলো। এর হলো এই তিস্তা ব্যারেজের সুবিধাটা ভোগ করে থাকে। আর যেটা কৃষির জন্য খুব গুরুত্বপূর্ণ হলো, কৃষির জন্য গুরুত্বপূর্ণ এটা হলো এই বন্যার, এটা আর তিস্তা ব্যারেজ। দুর্যোগের মধ্যে আমাদের অনেক দুর্যোগ, আমাদের মোট 13টা দুর্যোগ। বিড়িতে মোট দুর্যোগ 13টি, এবং দুর্যোগ সংখ্যায় অর্থাৎ দুর্যোগ আঘাত হানছে, অর্থাৎ আঘাত হানা দুর্যোগ সংখ্যায় বিড়ি তৃতীয়, বিশ্বের মধ্যে আমরা কিন্তু তৃতীয় বৃহত্তম দেশ, এবং 13তম হলো ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে 13তম, এগুলো লেটেস্ট ইনফরমেশন। আর দুর্যোগ সংখ্যায় আমরা হলাম 3rd বিগেস্ট। আর বাংলাদেশের মোট দুর্যোগ হলো 13টা। এই 13টা দুর্যোগের মধ্যে আমি 4টা লিখি, আপনি বলবেন কোনটা বা কোনটা না, ঠিক আছে? আমি কয়েকটা লিখি। 1 অগ্নিসংযোগ, B অগ্নিকাণ্ড, C টর্নেডো, D হারিকেন, D সাইক্লোন, F বজ্রপাত, G কালবৈশাখী, এই সাইমন। এখানে মোট আমি 8টা দিচ্ছি অপশন। 8টার মধ্যে দুর্যোগ কয়টা বলবেন? বাংলাদেশের দুর্যোগ কয়টি? বিডি দুর্যোগ কতটি? 8টার মধ্যে বাংলাদেশের দুর্যোগ কতটি? 8টির মধ্যে বাংলাদেশের দুর্যোগ কতটি?
ক্লাস করেন না কেন? এটা খুব খারাপ হয়, এখন যদি ক্লাস না করেন। বলতে পারে এখানে দুর্যোগ কয়টা? দেখেন অগ্নি সংযোগ এটা কিন্তু দুর্যোগ না, এটা হলো নাশকতা। অগ্নিকাণ্ড এটা দুর্যোগ। টর্নেডো বাংলাদেশে হয় না, টর্নেডো হয়, টর্নেডো বাংলাদেশে হয়, সব জায়গায় টর্নেডো হতে পারে, এটা স্থলভাগে হয়। টর্নেডো সাধারণত স্থলভাগে হয়, বায়ুর উচ্চচাপের কারণে স্থলভাগে হয়। বায়ুর উচ্চচাপ মানে নিম্নচাপের কারণে যেমন সাগরে সাইক্লোন তৈরি হয়, আর উচ্চচাপের কারণে স্থলভাগে তৈরি হয়। এটা উচ্চচাপের কারণে। উচ্চচাপ হলো স্থলভাগে যখন বায়ুর একটা ভ্যাকাম তৈরি হয়, তখন চতুর্দিক থেকে বায়ুটা আসে এবং হাতির সুরের মতো হম করে তুলে নিয়ে যায়। হারিকেন এটা বাংলাদেশে হয় না, এটা প্রশান্ত মহাসাগরের তীরবর্তী দেশে হয়। বাংলাদেশ প্রশান্ত মহাসাগরের তীরবর্তী দেশের নাম। ঘূর্ণিঝড় ইংরেজি হারিকেন, ঘূর্ণিঝড় ইংরেজি হলো টর্নেডো, সরি টাইফুন। ঘূর্ণিঝড় ইংরেজি হলো এই কয়েকটা বিষয় ঘূর্ণিঝড়। যেমন ঘূর্ণিঝড় নাম্বার 1 যদি বলি, সেটা হলো সাইক্লোন। এই সাইক্লোনটা হলো, সাইক্লোন হয় 13টি দেশে, এবং এই সাইক্লোনটা হলো ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে। ভারত মহাসাগর প্লাস বঙ্গোপসাগর, সরি বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায়, সাগরের তীরবর্তী এলাকায়, তীরবর্তী এলাকায় ট্রপিক্যাল রিজনে হয়। আমরা তো ক্রান্তীয় অঞ্চল না, ট্রপিক্যাল রিজনে হয়। ট্রপিক্যাল রিজন মানে ট্রপিক্যালের বাংলা হলো ক্রান্তীয়। এই 13টি দেশ কারা? বেসিক্যালি আপনি দেখেন বিমস্টেক, আপনি নাম শুনছেন। এই বিমস্টেকের মধ্যে আছে 5টা দেশ এখানে: বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। এই 5টা ছাড়া আমাদের এখানে আছে মালদ্বীপ এশিয়ার মধ্যে, আর পাকিস্তান। এই কয়টা হলো? 7টা হলো, আর 6টা লাগবে। 6টা হলো, দেখেন পাকিস্তানের পাশেই আপনি যদি দেখেন, যদি এইটা ইন্ডিয়া হয়, এটা হয় পাকিস্তান, আর এই পাশে এটা হলো ইরান, আর ইরানের পরে হলো আপনার ওমান, ইউএই। তাহলে আমি বাকি 6টা বলি: ইরান, ওমান, ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কেএসএ, কিংডম অফ সৌদি আরাবিয়া। তাহলে ইরান, ওমান, ইউএই, কেএসএ, ইয়েমেন। ইয়েমেন ভারত মহাসাগরের তীরবর্তী এলাকা, একটা হলো কাতার। তাহলে এই হলো 6টা এখানে। ইয়েমেন, আর উপদ্বীপের মধ্যে ইয়েমেন, ওমান, তারপরে ইউএই, সৌদি আরব, কাতার। ওরা ওখানে 5টা আছে, আর ইরান একটা, 6টা। আর বাংলাদেশ সহ তার তীরবর্তী অঞ্চলে হলো 7টা। এই 7-13টা দেশের সাইক্লোন। ভারত মহাসাগরের উৎপত্তি যদি কোনো ঘূর্ণিঝড় হয় এবং ক্রান্তীয় অঞ্চলে আঘাত হানে, এটা হলো সাইক্লোন। বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে হয়, আবার হলো বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে সাইক্লোন হয়। নাম্বার 2 হলো টাইফুন। এই টাইফুনের প্রশান্ত মহাসাগরের তীরবর্তী এলাকায়, প্রশান্ত তীরবর্তী এলাকায়, এবং এটা সাধারণত যেমন জাপান, ফিলিপাইন, চীন, এইসব জায়গায় হয়। এবং এই টাইফুনগুলো প্রশান্ত মহাসাগর তীরবর্তী এলাকা হবে। বাংলাদেশে কখনো টাইফুন হয় না। নাম্বার 3, হারিকেন। হারিকেন হয় আটলান্টিকের তীরবর্তী এলাকায়, আটলান্টিকের তীরবর্তী এলাকায়। আটলান্টিকের তীরবর্তী এলাকায় এখানে কিন্তু বাংলাদেশ নাই। এখানে আটলান্টিক তীরবর্তী ন্যাটো ভুক্ত দেশগুলো, অর্থাৎ ইউএসএ এবং ইউরোপের দেশগুলো। উইলি এটা নিউজিল্যান্ডে, অর্থাৎ দক্ষিণ মহাসাগরে হয়, বা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। দক্ষিণ প্রশান্ত মানে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অঞ্চল অথবা দক্ষিণ মহাসাগরে। এটা সাধারণত নিউজিল্যান্ডে হয়। নিউজিল্যান্ড, উইলি ঝড়। সাইমুম হয় মরুভূমিতে। এবং বাংলাদেশে কিন্তু 2টা
ভূমিরূপ নাই, একটা মরুভূমি আর একটা মালভূমি। বাংলাদেশে দেখবেন আপনার সবকিছু থাকলো, বাংলাদেশে মালভূমি এবং হলো মরুভূমি, এই দুইটার খুব অ্যাবসেন্ট আছে, এটা বাংলাদেশে নাই, মরুভূমি মালভূমি। তো সেক্ষেত্রে বাংলাদেশে সাইমুম হওয়ার সুযোগ নাই, উইলিলি হওয়ার সুযোগ নেই, কারণ দক্ষিণ মহাসাগর বাংলাদেশ না। হারিকেন হবে না, কারণ আটলান্টিক মহাসাগর তীরবর্তী বাংলাদেশ না। টাইফুন হবে না, কারণ বাংলাদেশ প্রশান্ত মহাসাগর তীরবর্তী এলাকা না। বাংলাদেশ সাইক্লোন হয়, এবং এটা সবচেয়ে বেশি সাইক্লোনের ঝুঁকিতে, দ্বিতীয় ঝুঁকিতে বাংলাদেশ, সাইক্লোনের দ্বিতীয় ঝুঁকিতে বাংলাদেশ। বাংলাদেশ দুইটা ঝুঁকিতে বিশ্বের মধ্যে অন্যতম, দ্বিতীয় ঝুঁকিতে হলো বাংলাদেশ সাইক্লোনে, আর বন্যার ঝুঁকিতে বাংলাদেশ শীর্ষে 1 নম্বর। আরেকটা নবম, সেটা কোনটা? দশম, যে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেলে বাংলাদেশ ডুবে যাবে, বাংলাদেশ যে অংশগুলো ডুবে যাবে সেরকমের আশঙ্কার ক্ষেত্রে বাংলাদেশ দশম। সমুদ্রের উচ্চতা বৃদ্ধিতে বাংলাদেশ দশম ঝুঁকিতে। সাইক্লোন দেখলাম আমরা, এটা বাংলাদেশের দুর্যোগ হতে পারে। বাংলাদেশ দুর্যোগ মোট 13টা। এবার একটা গুরুত্বপূর্ণ যেটা হলো বজ্রপাত। এই বজ্রপাত, থান্ডার স্টর্ম, এই বজ্রপাত সাধারণত এপ্রিল থেকে জুনে হয় বাংলাদেশে, এপ্রিল থেকে জুন, এবং এটা সর্বোচ্চ 30 থেকে 45 মিনিট স্থায়ী হয়। এবং এই বজ্রপাত এটা কিন্তু 2000 ভোল্ট থাকে তাপ মিলিয়ে, এর মাত্রা থাকে 2000 ভোল্ট। মানে এখানে আমরা সাউন্ডটা যারা ইফেক্ট করি, বেসিক্যালি এই যে বিদ্যুৎ চমকায়, এটার আবেশটা যদি গায়ে লাগে, শরীরে লাগে, ইনস্ট্যান্ট ডেথ হয়ে যায়। বজ্রপাতে বিশ্বে এখন সবচেয়ে বেশি মারা যায় বাংলাদেশে, বেশি মারা যায় বাংলাদেশে। আর সবচেয়ে বেশি বজ্রপাত হয়, বা বজ্রপাতের যেটা জোন, রিস্ক জোন সবচেয়ে বেশি, রিস্ক জোনটা হলো সিলেটে সবচেয়ে বেশি এখানে বজ্রপাত হয়ে থাকে। বাংলাদেশে বেশি মারা যায় সবচেয়ে বাংলাদেশে বজ্রপাতের কারণে। এই বজ্রপাতের করণীয় হলো 18টা করণীয় প্রকাশ করছে 13 দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। 18টি করণীয়, যেমন এখানে দাঁড়াই থাকা যাবে না। একটা প্রশ্ন আসছিল যে গাড়ির মধ্যে আছেন, তখন আসলে বজ্রপাত চলে কি করবেন? আপনার আসলে গাড়িতেই থাকতে হবে, তবে পাতের সাথে হাত পা লাগানো যাবে না, রাবারের জুতা এবং সিটে বসে থাকতে হবে। অনেকে আবার উত্তর আছে যে বের হয়ে মাটিতে শুয়ে পড়তে হবে, বেরোতে গেলে তো আপনি অ্যাটাক হয়ে যাবেন। এই 18টা করণীয় মধ্যে কিন্তু আছে যে গাড়ির মধ্যে বসে থাকতে হবে। সো বজ্রপাতের মধ্যে 18টা করণীয়, তার মধ্যে হলো যে বসে থাকা, ইস্পাত না ধরা, দাঁড়িয়ে না থাকা, বড় লম্বা খুঁটির সাথে লেগে না থাকা, মানে ইসের সাথে গাছের নিচে দাঁড়ানো, এটা ঠিক না। এই সমস্ত করণীয় সম্পর্কে বলা আছে। বজ্রপাত, একটা জিনিস হলো বজ্রপাতের দেশ হলো ভুটান, কিন্তু বজ্রপাতের সবচেয়ে বেশি এখন হচ্ছে বাংলাদেশ। একটা সময় বজ্রপাতের দেশ বলা হতো ভুটানকে, এখন বজ্রপাত সবচেয়ে বেশি হয় আমাদের বাংলাদেশে। এরপরে দেখেন কালবৈশাখী। এই কালবৈশাখীটাকে বলে নরওয়েস্টার। এটা হলো উত্তর পশ্চিম বায়ু। এটা সাধারণত হিমালয় পর্বতে বাধা খেয়ে, এটা বাংলাদেশে আবার চলে আসে, হিমালয় পর্বতে বাধা পেয়ে আসে। আর ব্যাপারটা হলো আমরা তো মৌসুমী জলবায়ু, আমাদের যে মৌসুমী বায়ু, এই মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম থেকে প্রবাহিত হয়, দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়, দক্ষিণ পশ্চিম থেকে প্রবাহিত হয়। তাহলে দক্ষিণ পশ্চিম যখন আসে, এটা এসে গিয়ে হিমালয় বাধা পেয়ে এটা আমাদের দিকে ব্যাক করে। ওই কালবৈশাখী সাধারণত হয় 16 মার্চ থেকে 16 জুন, এই 3 মাস হয়। মার্চ, মানে এপ্রিল, মে, জুন, এই 90 ডেজ, এটা হলো এই নরওয়েস্টার অথবা হলো কালবৈশাখীর ঋতু। মানে কালবৈশাখী এটা কিন্তু পার্বত্য এলাকায় হয় না, এটা মনে রাখবেন। পার্বত্য এলাকায় কালবৈশাখী হয় না, পার্বত্য চট্টগ্রামে কখনোই হবে না। এটা শুধু পার্বত্য চট্টগ্রামের বাইরে বা পার্বত্য এলাকার বাইরে, পার্বত্য এলাকায় এটা হবে না, পার্বত্য এলাকার বাইরে কালবৈশাখী হয়ে থাকে, সমতলে হয়। যেমন আমাদের
ঢাকা হবে, বরিশালে হবে, এবং সবচেয়ে বেশি হয় এটা মানে উত্তর পশ্চিম অঞ্চলে, দক্ষিণ পশ্চিম অঞ্চলে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং উত্তরে এখানে হয়ে থাকে। তবে পাহাড়ি এলাকায় এটা হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে পাহাড়ি এলাকায় কালবৈশাখী হয় না। কালবৈশাখী ঋতু হলো 3 মাস, 16 মার্চ থেকে 16 জুন। নরওয়েস্টার বলে, এবং এর গতিবেগ কিন্তু 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত থাকে, এবং নদী এবং উপকূলীয় অঞ্চলে বেশি হয়। নদী এবং উপকূলীয় অঞ্চলে, কিন্তু সমুদ্র উপকূলীয় এলাকায় না, নদী এবং উপকূলীয় অঞ্চলে বেশি হয়ে থাকে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো ভূমিকম্প। ভূমিকম্প, আর্থকোয়াক। ভূমিকম্প এটা কয়েকটা বেসিক ইনফরমেশন। সেটা হলো যে কম্পন কিন্তু দুটি কম্পন হয়। একটা হলো শব্দের কম্পন, এটা শুরুতে হয় এবং এটা মৃদু হয়, মৃদু কম্পন হয়, শব্দের কম্পন। ভূপৃষ্ঠে অনেক পরিবর্তন হয়, পরিবর্তনের শব্দের কম্পনটা আগে আসে। আর পরেরটা হলো আফটার শক। আফটার শক হলো পরেরটা, এবং এই দুইটার মধ্যে গ্যাপ থাকে সেকেন্ডে 10 কিলোমিটার, অন সেকেন্ড ইকুয়াল টু 10 কিলোমিটার গ্যাপ থাকে। অর্থাৎ উৎপত্তি স্থল থেকে এখানে 1 সেকেন্ডে 10 কিলোমিটার অতিক্রম করে আফটার শকে। মানে ব্যাপারটা ধরেন 100 কিলোমিটার দূরে উৎপত্তি স্থল, 100 কিলোমিটার দূরে উৎপত্তি স্থল। যদি উৎপত্তি স্থল 100 কিলোমিটার দূরে হয়, তাহলে এখানে এই দুটার গ্যাপ থাকবে তখন 10 সেকেন্ড। বুঝলেন? 10 সেকেন্ড থাকবে তখন। কারণ যদি ধরেন ঢাকা থেকে ধরেন কুমিল্লা ধরেন আপনার ওখানে ত্রিপুরায় কোনো উৎপত্তি স্থল হলো 120 কিলোমিটার দূরে, তাহলে কি হবে, 12 সেকেন্ড পরে আপনার শক হবে। এই জন্য কি করতে হয়, প্রথম কম্পনের পরেই সেফে চলে যেতে হয়। আর পৃথিবীতে যা বলে যে প্রথম ওই কম্পনের পরে বালিশ মাথায় দিয়ে বসে থাকবে, বালিশ টিলিশ গুলো ওইগুলো বালিশ মাথা দিয়ে খাটের নিচে শুয়ে থাকবে, এগুলো ভিন্ন কথা। সবচেয়ে ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছিল কিন্তু, দেখছেন আপনারা 23 সালে তুরস্কের একটা ভূমিকম্প হয়েছে, সবচেয়ে ভয়াবহ একটা ভূমিকম্প। তো কম্পন দুইটা, একটা বিষয় হলো যে গভীর যত কম তীব্রতা তত বেশি। যত কম গভীর তত বেশি তীব্র থাকবে। গভীরতা বেশি, তীব্রতা কম। গভীরতা কম, তীব্রতা বেশি। বাংলাদেশে আসলে মানে ভূমিকম্পের যে 3 ধরনের একটা বিষয় থাকে, যে 3 ধরনের পার্থক্য থাকে। অগভীর, মাঝারি। এই অগভীর হলো 0 থেকে 70 কিলোমিটার, আর মাঝারি যে ভূমিকম্প হয় সেটা হলো 70 থেকে 300 কিলোমিটার গভীরে হয়। আর গভীর যেটা, সেটা হলো 300 কিলোমিটার গভীরে। এবং এইটার সবচেয়ে কি হবে, তীব্রতা কম হবে। এবং অগভীর যত, যদি ধরেন 10 কিলোমিটার গভীরে হয়, তাহলে সেটা হবে কি, তীব্র ভূমিকম্প হবে। এবং এখানে যেটা হয়, এটা যদি ভূপৃষ্ঠ থাকে, এটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে সবচেয়ে বেশি কম্পনটা এই উপরে হয় সরাসরি। এটাকে বলে এপি সেন্টার বা উপকেন্দ্র। এপি সেন্টার অথবা উপকেন্দ্র, এপি সেন্টার বা উপকেন্দ্র। এবং এখানে তীব্রতা সবচেয়ে বেশি থাকে, তাহলে কেন্দ্র থেকে উপকেন্দ্রে সবচেয়ে বেশি, মানে উপকেন্দ্র অপেক্ষা কেন্দ্রে কিন্তু তীব্রতা কম, আর তীব্রতা বেশি থাকে উপকেন্দ্রে, মানে কেন্দ্র বরাবর ভূমির উপরিভাগে। এখানে 4 ধরনের ভূমিকম্প আছে।
একটা হলো যে মৃদু, একটা মাঝারি, একটা ভয়াবহ, একটা হলো অত্যন্ত ভয়াবহ। অত্যন্ত ভয়াবহ অর্থাৎ ভূমিকম্পের ধরন হলো 4টি, গভীরতা অনুসারে 3টি, আর ভূমিকম্পের ধরন হলো 4টি। তবে একটা হলো মৃদু। মৃদু ভূমিকম্প হলো যখন 5 থেকে 5.99 মাত্রা থাকবে। এই মাত্রা যখন, অর্থাৎ রিক্টার স্কেলে যে মাত্রা থাকে, রিক্টার স্কেল, ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেল হলো রিক্টার স্কেল। আর ভূমিকম্প বিদ্যা যেটা সিসমোলজি, আর ভূমিকম্প মাপার যন্ত্র হলো সিসমোগ্রাফ। আর তীব্রতা যখন বলে, তীব্রতার মাত্রা, এই তীব্রতার মাত্রা হলো রিক্টার স্কেলে জানা যায়। ভূকম্পন বিদ্যা হলো সিসমোলজি, ভূকম্পন বিদ্যা সিসমোলজি, ভূকম্পন বিদ্যা সিসমোলজি। আর ভূমিকম্পের তীব্রতার মাত্রা হলো রিক্টার স্কেল মাপা হয়। আর সিসমোগ্রাফ এটা ভূমিকম্প মাপার যন্ত্র। তীব্রতা বললেই রিক্টার স্কেল, আর মাপা বললে সেটা হলো সিসমোগ্রাফ। তীব্রতা বললে শব্দটার সাথে রিক্টার স্কেল যাবে। মৃদু হলো 5 থেকে 5.99, আর মাঝারি যেটা ভূমিকম্প সেটা হলো 6 থেকে 6.99, আর যেটা হলো ভয়াবহ এগুলো 7 থেকে 7.99, আর অত্যন্ত ভয়াবহ যেটা সেটা হলো 8 থেকে 8.99। এটা এ পর্যন্ত সবচেয়ে মানে বড় ভূমিকম্প হয়, প্রায় 9 ভূমিকম্প যেটা হয় 8.9 মাত্রা। এবং এই মাত্রাটা বাংলাদেশে হয় না, মেক্সিকোতে হয়েছে। মেক্সিকো, এখানে সবচেয়ে বড় ভূমিকম্প হয় 8.9 মাত্রা। 7.9 হয়েছিল যেটা আপনার নেপালে 2015 সালে যে ভূমিকম্প হয়েছিল, ওটা ভয়াবহ ভূমিকম্প ছিল 7.9। আর অত্যন্ত ভয়াবহ ভূমিকম্প হয়েছে মেক্সিকোতে, 8.9 মাত্রা ছিল। এইটা হলো বিষয় এখানে ভূমিকম্পের এইগুলো। আর একটা বিষয় হলো যে প্লেট যেটা গতবার যেটা দেখছে না, পরীক্ষা আসছিল, এটা তো বাংলাদেশ এটা ধরেন না বাংলাদেশে, এই বাংলাদেশের এখানে কিন্তু 3টা প্লেটের মধ্যে পড়ছে বাংলাদেশ কাছাকাছি। এটা হলো ইন্ডিয়ান প্লেট, বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ান প্লেটে সবচেয়ে বেশি, ইন্ডিয়ান প্লেট। আর এই জায়গাটা যেটা, এটা টেকটনিক প্লেট, এটা হলো ইউরেশিয়ান প্লেট, পাকিস্তান সহ ওই যে কাজাখস্তান, কিরগিজস্তান, এই জন্যই এটা কিন্তু নেপাল। আর এইখানে কিন্তু হিমালয় পর্বত হয়েছে, হিমালয় পর্বত, মাউন্ট এভারেস্ট। আপনারা দেখছেন কিন্তু মাউন্ট এভারেস্ট পরীক্ষা আছে গত বছর, যে ইউরেশিয়ার কোন দুটি প্লেটের মাঝে, ইউরেশিয়ান এবং টেকটনিক প্লেট, এই দুটি প্লেটের মাঝে হলো হিমালয় পর্বত। কারণ এটা হলো খুবই মানে শক্ত। ইন্ডিয়ান প্লেটটা সবচেয়ে শক্ত, এটা সবচেয়ে শক্ত। আর এটা হলো নরবরে, আর এটা সবচেয়ে বেশি কম্পমান। মানে এখানে সবচেয়ে ভূমিকম্পের জোনটা সবচেয়ে বেশি, ওরা কম্পমান থাকে। এটা নরবরে ধাক্কা দিলে এদিকে চলে যায়, আবার ওদিকে যায়। এটা শক্ত, এটা খুব ঘাউড়া, যে কারণে 3 প্লেটের মাঝেই হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। প্লেটগুলো কিন্তু আপনাদের প্রথম ক্লাসে আমি দেখাচ্ছিলাম, প্লেটগুলো একটু খেয়াল করবেন। এখন হলো বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকি অঞ্চল 3টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। 3টা অথবা 4টা, এটা কি করবেন, কোনটা দাগাবেন। ভূমিকম্পের রিস্ক জোন, অর্থাৎ রিস্ক জোন অফ আর্থকোয়াক ইন বাংলাদেশ, রিস্ক জোন অফ আর্থকোয়াক ইন বাংলাদেশ, বা বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি অঞ্চল। বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি অঞ্চল,
এটা যদি বলা হয় 1993 অনুসারে তাহলে হবে 3টি, আর 2020 বললে তাহলে হবে 4টি। এবং এই দুইটাই দিয়েছে বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। বিএনবিসি হলো সূত্র। ভূমিকম্পের ঝুঁকি অঞ্চল 93 সালে বলছে 3টি, 2020 সালের হিসাবে হলো 4টি। এখন পুরোটাই উল্লেখ করে নাই, সাল উল্লেখ করে নাই, তাহলে কি দেখাবেন? 3টি দেখাবেন। সাল উল্লেখ না থাকলে 3টি দেখাবেন, কারণ যেহেতু ভূগোল বইতে লেখা আছে 3টি, সাল উল্লেখ না থাকলে 3টি দেখাতে হবে। এখানে বিএনবিসি মানে কি? বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। এখানে বিষয় হচ্ছে যে ঝুঁকি অঞ্চল কি কি? 3টা ঝুঁকি অঞ্চল বলছে। এইটা এখান থেকে হলো কুড়িগ্রাম, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ। এইটা ব্রাহ্মণবাড়িয়ার একটু উপরে, এইটা হলো 1 নম্বর ঝুঁকিতে। 1 নম্বর ঝুঁকিতে হলো উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল, ময়মনসিংহ, সিলেট, তারপরে হলো আপনার কুড়িগ্রাম। এটা সবচেয়ে বেশি ঝুঁকি অঞ্চলে আছে। আর এইটা যে এই মধ্যাঞ্চল, এই মধ্যাঞ্চল হলো 2য় ঝুঁকিতে, এবং এরা আছে 6-এর উপরে, আর এটা আছে 7-এর উপরে ঝুঁকিতে। আর এই দক্ষিণ অঞ্চল যেটা, এটা হলো দক্ষিণাঞ্চলের 3য় ঝুঁকিতে, এবং এটা হলো 5 মৃদু ঝুঁকিতে আছে। এটা 3 নম্বর ঝুঁকিতে, সেটা হলো দক্ষিণাঞ্চল, সেটা হলো 3 নম্বর ঝুঁকিতে। তাহলে বাংলাদেশের 3টা ঝুঁকির কথা বলছে 93 সালে। ময়মনসিংহ, সিলেট 1 নম্বর ঝুঁকিতে, মধ্যাঞ্চল 2য় ঝুঁকিতে, আর দক্ষিণ পশ্চিমাঞ্চল হলো 3য় ঝুঁকিতে। আমরা দক্ষিণ অঞ্চল যারা আছেন, আমাদের বাড়ি পটুয়াখালী, বরিশাল, খুলনা, তারা খুবই সেফ জোনে আছে। অনেকটা সেফ জোন এখন পর্যন্ত বলা যায় তাদের মতে, তারপরে তো আল্লাহ জানে। আর যদি 4টা ঝুঁকি অঞ্চল বলে তাহলে কিন্তু এরকম হবে, ময়মনসিংহ, সিলেট, এখানে একটা, এখানে একটা হলো সুন্দরবন, যেটা সুন্দরবন হলো 4 নম্বর। ওদের মতো ওই 3টাই ঠিক আছে, কিন্তু অতিরিক্ত হলো সুন্দরবন। 4 নম্বর ঝুঁকিতে বলছে বিএনবিসি ইন 2020। 2020 সালে বলছে বিএনবিসি যে এটা আমাদের ভূমিকম্পের যে মানে কেন্দ্র, ভূমিকম্পের কেন্দ্র মানে আসলে ভূকম্পের কেন্দ্র বলতে এখান থেকে পূর্বাভাস জানায় বা সতর্কতা দেয় অথবা মাত্রা রেডি করে। এই ভূকম্পের কেন্দ্র হলো 4টা। ভূকম্পের কেন্দ্র হলো 4টি, একটা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, এই 4টা হলো বাংলাদেশের ভূকম্পন কেন্দ্র। ভূকম্পন কেন্দ্র 4টি, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর। এই 4টা হলো ভূকম্পন কেন্দ্র। ক্লিয়ার? তাহলে ভূমিকম্পের ঝুঁকি অঞ্চল হলো 3টা। 1993 অনুসারে বিএনবিসি বলছে 3টা 1993, আর 2020 বলছে যে 4টা ঝুঁকি অঞ্চল। ক্লিয়ার? তাহলে ভূমিকম্প থেকে আসলে পারবেন ইনশাআল্লাহ। অর্থাৎ দুটির মধ্যে পার্থক্য হলো সেকেন্ডে 10 কিলোমিটার। একটা হলো আফটার শক, আর একটা হলো মৃদু কম্প, যেটা শব্দের কম্পন। তবে বাংলাদেশের গার্ডিয়ান পত্রিকা একটা কথা বলছে, গার্ডিয়ান, ইংল্যান্ডের গার্ডিয়ান পত্রিকার তথ্য মতে ঢাকায় 9 মাত্রার ভূমিকম্প হবে। ঢাকায় 9 মাত্রার ভূমিকম্প হতে পারে। গার্ডিয়ান পত্রিকার তথ্য মতে ঢাকায় 9 মাত্রার ভূমিকম্প হতে পারে। শুনছেন কথা? ক্লিয়ার? দুর্যোগ হলো আমাদের সাইক্লোন। এর মধ্যে সাইক্লোন যে আঘাত হানছে পর্যন্ত, এই সাইক্লোন আঘাত হানার ক্ষেত্রে কোনটা সবচেয়ে ভয়াবহ? এখানে সাধারণত 4-5টা নাম এখানে গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ না। কি কি গুরুত্বপূর্ণ দেখেন। প্রথম হলো গোর্কি বা ভোলা ঘূর্ণিঝড়।
এটা 1970 হয়েছে এবং এখানে 5 লাখ মারা গেছে। আমার ফ্যামিলির 14 জন মারা গেছে। আমার দাদা, আপন দাদা এবং আপন দুই পিস দাদি, দাদা 2 বিয়ে করছিল, 2 দাদি, 4 জন ফুফু, মোট 14 জন মারা গিয়েছিল আমাদের ফ্যামিলির। আমাদের বাড়ি ছিল কিন্তু নূরকে চেনেন আপনারা, ওখানে আমাদের বাড়ি ছিল চরকাজন। নুর আর আমাদের একই ইউনিয়ন, আমার দাদা বাড়ি একই ইউনিয়নে ছিল। পরে আমরা এখন অন্য উপজেলায় চলে আসছি, ওই 70 ঘূর্ণিঝড় পরে আব্বা নিয়ে আসছে আর কি, আমাদের আব্বা নিয়ে আসছে তাদের বাউফল নামক একটা উপজেলায় একটু উত্তর দিকে, সেখানে চলে আসে জমি কিনে, তার বন্ধুর বাড়ি, সেই হিসেবে ওখানে জমি কিনে আমরা ওখানে সেটেল হই। আমাদের এখানে দাদার বাড়িও ছিল, দাদা বিক্রি করি চরকাদল গিয়েছিল, যার কাছে বিক্রি করছিল বাবা আবার তার কাছ থেকেই, তার ছেলে আবার তার বন্ধু ছিল, তার কাছ থেকে আবার বাবা কিনে নিয়েছে। তো বেসিক্যালি 70 ঘূর্ণিঝড়ে এখানে মারা গেছে সবচেয়ে বেশি। এখানে আমরা আমার ফুফা এই বছর খানেক বা 6-7 মাস আগে, 6 মাস থেকে 1 বছর আগে আমার ফুফা মারা গেছেন। তার ওয়াইফ যে ফুফু ছিল তিনি মারা গেছেন 70 ঘূর্ণিঝড়ে। তার চুলগুলো আমার ফুফার কাছে ছিল, এমন পাড়ি উঠছে, সে পুরো খেজুরের ইসে উঠে গেছে, বেসে গেছে, তো চুল ধরে রাখছিল, সে তাকে আর পায় না, লাশ পায় না, তাকে ভাষায় নিয়ে গেছে। সেখানে আমার ফুয়াতো ভাইটা ছিল, সে কেমনে জানি লাকিলি বাঁচছিল। আর ফুয়াতো ভাইটা যেন কেমনে বাঁচছিল, তিনি এখন বয়স্ক অনেক, তিনি বেঁচে গেছিলেন, 9-10 বছর বয়স ছিলেন, এখন 60-এর উপরে, উনি আর্মিতে চাকরি করতেন, এখন রিটায়ারমেন্টে আছেন। তো উনি বেঁচে আছেন আর কি। আর আমার বাবা ছিল ঢাকায় চাকরি করতো, সেই সুবাদে আমাদের ফ্যামিলির যারা তারা ঢাকায় ছিল। তো এই হলো বিষয় যে আবাদুল জুটপেলে চাকরি করতো, তো ওখানে আমাদের বাবা কোয়ার্টারে থাকতেন, সেই জন্য বাবা বা আমাদের ভাই বোন আমাদের তখন যে বড় বোন সে ছিল আর কি, বড় বোনটা ছিল তখন 3-4 বছর বয়স, আর ভাইটা ছিল 1.5 বছর। তো বড় বোন গেছিল ওখানে বেড়াতে গেছিল, পরে আবার নানা বাড়ি চলে আসছিল, যখন ঘটনা ঘটে তার আগের দিন চলে আসছিল, হায়দা ছিল। যাই হোক, এই ঝড়ের কারণেই কিন্তু আপনার ওই যে চর ওসমান নাম শুনছেন আপনারা, চর ওসমান ভোলা, এইটার নাম হয়ে যায় নিঝুম দ্বীপ। এই নিঝুম দ্বীপেরই আগে নাম ছিল চর ওসমান। এই 90 বর্গ কিলোমিটার, 91 বর্গ কিলোমিটারের যে নিঝুম দ্বীপ, এই নিঝুম দ্বীপ কিন্তু এখন নোয়াখালীতে, নিঝুম দ্বীপ নোয়াখালী, চর ওসমান নোয়াখালী, ভোলা না, হচ্ছে মনপুরা। এই চর ওসমানের নাম নিঝুম দ্বীপ নাম হয় কারণ এখানে প্রচুর মারা যায়, সবচেয়ে বেশি মৃত্যু এই জায়গায় হয়, একেবারে নিঝুম হয়ে যায়, মৃত্যু বেশি। 5 লাখ মানুষ মারা যায় এই গোর্কি ঘূর্ণিঝড়ে। এরপরে হলো আপনার মেরিয়ান ঘূর্ণিঝড় বা সাইক্লোন মেরিয়ান, এটা হচ্ছে 1991-এ, 1991 সালে হয়, এবং এখানেও প্রায় 2 লাখের উপর মানুষ মারা যায়, 2 লাখ মৃত্যুর খবর পাওয়া যায়, এবং এটা মতান্তরে আরো বেশি। এরপরে সেটা ভয়াবহ, এটার 300 কিলোমিটার গতিবেগ ছিল, এটার বাতাসের গতিবেগ সবচেয়ে বেশি ছিল। আর গোর্কি যেটা, এটা জলোচ্ছ্বাস বেশি ছিল। আর সিলন এটা হয়েছিল 2007 সালে 15 নভেম্বর। এই মেরিয়ান, গোর্কি, তারপর হলো সিলন, এই 3টা সবচেয়ে বেশি নাম করা, এই 3টা হলো সবচেয়ে বেশি নাম করা। ভোলা ঘূর্ণিঝড় ছিল 12 নভেম্বর,
আর এটা ছিল 29 এপ্রিল। সিডর এটা আমরা দেখছি, এটা প্রায় 50,000 মানুষ মারা গেছে। 50K। সবচেয়ে বেশি মারা গেছিল আপনার দুবলার চর, সুন্দরবনের খুলনার অন্তর্ভুক্ত দুবলার চর, নাম করা ছিল দুবলার চর, খুলনা। এখানে সবচেয়ে বেশি মারা গেছে দুবলার চর, খুলনা, যেটা হ্যাঁ শহীদবাদ একবারে ইসের কাছে নাম করা হয়েছে। দুবলার চর থেকে সুন্দরবন গেলে অনেকে দুবলার চর যেতে চায়, কারণ এটা এতটা নাম করছে যে এত বেশি মারা গেছে, ব্যাপক মানে বিখ্যাত হয়ে গেছে মানে ওই ইয়ার পর। এরপর হলো মহাসেন হয়েছিল। মহাসেন হয়েছিল 2013 সালে। 13 সালে 16 মে, 13 সালে 16 মে হয়েছিল মহাসেন। আর ডানা তো আমাদের এখানে আসে নাই, ডানা তো চলে গেছে সে কয়েকদিন আগে। এখন নাকি আজকে খবর দেখলাম মানে বৃষ্টির সম্ভাবনা দিয়েছে, তুষারপাতের এবং সাইক্লোনের 3টা সতর্কতা দিয়েছে। আজকে দেখছেন, আজকে নিউজটা দেখেন যে 3টা সতর্কতা দিয়েছে, যে 3টা হতে পারে। আমাদের উপকূলে এটা খুব ডেঞ্জারাস যে সাইক্লোনের ইয়াটা। এখন সাইক্লোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, হ্যাঁ, মহাসেন হয়েছে 13 সালে, আর হলো আইলা হয়েছে 9 সালে, আইলা 2009। এখানে সালগুলোর মধ্যে যেগুলো বেশি গুরুত্ব আমি দিচ্ছি ওই সালগুলো গুরুত্বপূর্ণ। আর বিষয় হলো যে সতর্ক সংকেত চেঞ্জ হয়েছে, সতর্কতা সংকেত। এই সতর্কতা সংকেত আগে ছিল 11টি সাইক্লোনে ছিল, প্লাস 4টি ছিল নদীতে, নদী বন্দরের জন্য। এই মোট 15টি সংকেত ছিল। এটা মনে রেখেন, এটা এখন বাতিল। এই 2024 থেকে এটা বাতিল। এখন এই সতর্কতা সংকেত হলো নদী বলি আর সাগর বলি 8টি সতর্কতা সংকেত। আগে 15টি ছিল, এখন 8টা। এই সতর্কতা সংকেতটা কি রকমের, যেমন 1 এবং 2 এই দুটো হলো দূরবর্তী সতর্কতা সংকেত, দূরবর্তী সতর্কতা সংকেত। 3 এবং 4 এটা হচ্ছে যে উপকূলীয় সতর্কতা সংকেত, উপকূলীয় সতর্কতা সংকেত। 5 নম্বর এখানে নাই, অ্যাবসেন্ট। 6 নম্বর সংকেত হলো মাঝারি সতর্কতা সংকেত, মাঝারি সতর্কতা সংকেত। এবং এখানে বাতাসের গতিবেগ 89 কিলোমিটারের কম, 88 কিলোমিটারের কম। যদি বাতাসের গতিবেগ 28 কিলোমিটারের কম থাকে তখন এটা মাঝারি সতর্কতা সংকেত। 7 নম্বর এখানে নাই, ক্রস করা হয়েছে। 8 নম্বর এটা হলো মহাবিপদ। এই মহাবিপদ সংকেত 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। 11 নম্বরটাকে বাতিল করা হয়েছে। এটার গতিবেগ কি 89 কিলোমিটারের বেশি, আর এটার গতিবেগ কি, এটা হলো 150 কিলোমিটার এর বেশি। আর যদি 300 কিলোমিটার গতিবেগ থাকে তাহলে সেটা হলো 10 নম্বর। 11 নম্বরের কোনো মহাবিপদ সংকেত নাই। এই মহাবিপদ সংকেতের সময় ফ্ল্যাগ উঠবে 3টা ফ্ল্যাগ। প্রথমটা রেড, ইয়েলো, হলুদ। হলুদ হলো 2টা পতাকা, আর একটা হলো রেড। এরকমের থাকবে। একবার আমি গেছিলাম তাদেরকে মানে এই উপকূল থেকে বসে যে আপনারা আসেন, ফণি বা বুলবুল ওই সময় যাওয়ার পরে এখন বলতেছে যে মোটে 2টা মানে এই আগে যেটা সংকেত ছিল যে 7-এর উপরে আগে থাকতো যেটা, সেটা একটা হলুদ একটা রেড। মানে ওনার অপেক্ষা আছে যে মানে আরো হোক, মানে ওয়াটার ডান্সিং খেলবো উপকূলে। যখন আমার বরগুনা পোস্টিং ছিল, যে উপকূলে আসলে কি করবে, সে ওয়াটার ডান্সিং করবে, বেশি যাচ্ছি এরকম মনে ফেলেবারের জন্য তারা অপেক্ষায় থাকে। এই সাইক্লোন হলো সিপিপি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষায় আসবে কিনা এখন সেটা হলো বিষয়। সাইক্লোন প্রিপারেডনেস প্রোগ্রাম, সাইক্লোন প্রিপারেডনেস প্রোগ্রাম, অর্থাৎ সাইক্লোন
প্রস্তুতি কর্মসূচি। এই যে কর্মসূচিটা পরীক্ষায় আসা উচিত, কিন্তু 1974-এ এটা বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছিল, সেজন্য হয়তো বঙ্গবন্ধু নাম আসবে না, কিন্তু 1974 এটা সালটা আসতে পারে। সিবিপি সাইক্লোন প্রিপারেডনেস প্রোগ্রাম 1974-এ হয়, এবং ওই সময় যে মুজিব কেল্লা তৈরি করা হয়েছিল, মুজিব টিলা বা মুজিব কেল্লা, এই মুজিব কেল্লা কিন্তু এখন আর পরীক্ষা আসবে না, কিন্তু মুজিব কেল্লাটাই এখন সাইক্লোন শেল্টার হয়েছে। সাইক্লোন শেল্টার, অনেকে সেন্টার মনে করে, আসলে হবে শেল্টার। সাইক্লোন শেল্টার, সেন্টার না, শেল্টার। তাহলে সিবিপি হলো সাইক্লোন প্রিপারেডনেস প্রোগ্রাম, উপকূলে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করে থাকে। ক্লিয়ার? তারপরে দুর্যোগ আমি দেখলাম আপনাদের হলো পরের ক্লাসে দুর্যোগ ব্যবস্থাপনা মঙ্গলবার, আর শনিবার দিন ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা থাকবে চ্যাপ্টার 5 এর উপরই পরীক্ষা থাকবে শনিবার, কারণ বই বুধ থেকে শুক্রের মধ্যে বই পাবেন ইনশাআল্লাহ। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বই আসবে বাজারে, যখন আসবে তখন নিয়ে নেবেন, কারণ শর্ট করতে পারে। ভালোই চাহিদা আছে আল্লাহর রহমতে, আমরাও ছাপানোর চেষ্টা করছি। হ্যাঁ, আর বইটা ভালো হলে অবশ্যই রেফার করবেন সবাইকে, কারণ বিশেষ ক্যান্ডিডেটরা যদি শিখে ভালো একটা বই পড়ে শিখো ইনশাআল্লাহ। আশা করি বেসিকগুলো ভালো লাগবে, চমৎকার হবে। ঠিক আছে, দেখা হবে মঙ্গলবার। আর ক্লাস করেন, পরীক্ষা দিয়েন। আল্লাহ।